ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের আজকের আলোচনায় যুক্ত হয়েছেন সাংবাদিক ফজলুল কবির নেলসন। নেলসন, আপনাকে স্বাগত জানাচ্ছি। নেলসন, আপনি জানেন যে আওয়ামী লীগের কার্যক্রমে তো একটা নিষেধাজ্ঞা ছিলই। আজকে আওয়ামী লীগের যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন রাজনৈতিক দল হিসেবে, সেটিও স্থগিত করা হয়েছে। এতে করে আওয়ামী লীগ আসলে কী ধরনের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে? রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে আমরা গতকালই এই নিয়ে আলোচনা করেছিলাম যে কার্যক্রমে নিষেধাজ্ঞা আর দল হিসেবে নিষেধাজ্ঞা এক জিনিস না। আর নির্বাচন কমিশনের যেই নিবন্ধনের যে বিধিমালা, সেই বিধিমালার জায়গায় যেটা আছে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হয়, মানে যেটা আজকের প্রজ্ঞাপনেও দল হিসেবে পুরোপুরি নিষেধাজ্ঞাটা দেওয়া হয়নি, কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অফলাইন অনলাইন সব মাধ্যমেই। তো সেই জায়গা অনুযায়ী নির্বাচন কমিশন গতকালকে যেমনটা বলেছিল যে দল হিসেবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এই বিষয়ে তেমন কিছু করতে পারছে না, তাদের বিধিমালায় আপাতত নেই। তো নির্বাচন কমিশনের বিদ্যমান যে বিধি, সেই বিধির মধ্যে কোনো পরিবর্তন হলো কিনা বা কোন ভিত্তিতে আসলে নিবন্ধনটি বাতিল হলো, সেই বিষয়ক এখনো পরিষ্কার কোনো ধারণা আমরা পাইনি। সেই কারণে যেহেতু বিধিমালার বাইরে থেকে ঘটনাটা ঘটেছে কিনা সেটা এখনো আমাদের বোঝার অপেক্ষা করতে হচ্ছে। ঠিক একই কারণে বিধিমালায় উল্লিখিত যে বিষয়গুলো আছে, যে সুবিধা যেগুলো পায় একটা রাজনৈতিক দল নিবন্ধিত হলে, সে কি কি সুবিধা পায়, একটা যে তাকে নিয়ে একটা গ্যাজেট প্রকাশ করা হয়, তার সাথে যে কোনো ক্রাইসিস মোমেন্ট তার সাথে আলোচনার জন্য, কমিশনের সাথে আলোচনার জন্য কমিশন তার সাথে পরামর্শ করতে পারে, বিশেষত নির্বাচনের সময়টাতে। এর বাইরে যেটা আছে সেটা যে অনুদান গ্রহণের ক্ষেত্রে ব্যক্তি উৎসর কাছ থেকে, অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে একটা পার্টি সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত বিধি অনুযায়ী অনুদান নিতে পারবে, আর প্রতিষ্ঠানের কাছ থেকে নিলে সেটা 50 লাখ পর্যন্ত নিতে পারবে। সো ওই জায়গাটায় একটা আছে। আরেকটা প্রতীক সংরক্ষিত থাকে, বরাদ্দ যে প্রতীকটি, সেই প্রতীকটি সংরক্ষিত অবস্থায় থাকে। পাশাপাশি নির্বাচনের মোমেন্টে একটা রাজনৈতিক দল আসলে কিছু সুবিধা পায়। সুবিধাগুলো কি কি? শুরুতেই হালনাগাদ যে ভোটার তালিকা, সেটা কোনো একটা মাধ্যমে সিডি ডিভিডি যে কোনো ফরম্যাটেই হোক রাজনৈতিক দলটিকে, ওই নিবন্ধিত রাজনৈতিক দলটিকে দেওয়া হয়। পাশাপাশি যে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, বিশেষত রাষ্ট্রীয় গণমাধ্যমে নির্বাচনী প্রচারের বা সম্প্রচারের সুযোগটা থাকে, যেটা অনিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষেত্রে থাকে না। এবং এক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে আসলে মানুষ যতটুকু, এটা আমরা জানি যে বাংলাদেশে মানুষের চর্চার যে জায়গা, বিশেষত একজন ভোটার আসলে যেই প্রবণতা থেকে ভোট দিতে যান, সেই ভোট দেওয়ার জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে প্রতীকের প্রশ্নটাতে, যে প্রতীক বা নামটা কোন ব্যানারে নামছি, যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নামছি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানার থেকে নামছি, এইটা একটা প্রতীক নৌকা প্রতীকে নামছি বা ধানের শীষ প্রতীকে নামছি। এই প্রতীকের জায়গাটা, প্রতীক সংরক্ষিত থাকার কারণে ভোটারদের যে চর্চা, অধিকাংশ ভোটারের ক্ষেত্রে আসলে প্রতীক দেখে একটা ভোট দেওয়ার প্রবণতা আছে। আরেকটা নাম দেখে, ওই ব্যানারের কারণে একটা দেওয়া যাচ্ছে। তো অনিবন্ধিত হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই এই সুবিধাগুলো সে আর পাচ্ছে না। আর প্রতীকের জায়গাটা, প্রতীক এখন কি চলে যাবে কিনা, আমি এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছিলাম যে সেক্ষেত্রে এখন যদি কেউ চায় আওয়ামী লীগের নাম নিয়ে কি আবার নিবন্ধন নিতে পারবে, বা আওয়ামী লীগের জন্য যে সংরক্ষিত প্রতীক নৌকা, সেটা কি অন্য কোনো আওয়ামী লীগের নাম নিয়ে অন্য কেউ আসার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি আছে। সেটার ক্ষেত্রে বলা যে অন্য কোনো দল অনিবন্ধিত হলো বা বিলুপ্ত হলো, বিলুপ্তেরও একটা বিধান আছে। সেটা কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ যদি আবেদন করে যে আমি দলটাকে বিলুপ্ত করে দিচ্ছি, সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে। তো বিলুপ্ত কোনো দল বা কোনো কারণে, সেটা কি কি কারণে, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো পজিশন নেওয়া, গঠনতন্ত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক অবস্থায় থাকা, বা কোনো এমন ব্যবস্থা প্রস্তাব করা যে প্রস্তাবের কারণে সে একদলীয় বা অন্য দলগুলোকে বিলোপ করে দেওয়ার প্রবণতা তার মধ্যে, এই ধরনের কোনো প্রবণতা যদি থাকে, তাহলে সে অনিবন্ধিত হচ্ছে। তো অনিবন্ধিত বা বিলুপ্ত কোনো রাজনৈতিক দলের নামে নতুন করে নিবন্ধন হতে পারবে না। অর্থাৎ এই জায়গাটা নিশ্চিত যে বাংলাদেশ আওয়ামী লীগ নামে এই যে নিষিদ্ধ ঘোষিত বা নিবন্ধন বাতিল হওয়া দলটি, এরা নিজেরাই, এদের জন্য এটা সংরক্ষিত, এই নামটি সংরক্ষিত। আপনি যদি দেখেন যে যে তালিকা আছে, সেই তালিকায় আমাদের এখন পর্যন্ত 50টির আশপাশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সেখানে 6 নম্বর দলটি বাংলাদেশ আওয়ামী লীগ।
সো ওই জায়গাটা তার জন্য ফিক্স থাকবে, ওই নাম্বারটা বা ওই নামটা অন্য কেউ নিতে পারবে না। প্রতীকের ক্ষেত্রে যেটা, এটা এর আগে একটা বিষয় এসেছিল, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী যখন হচ্ছে অনিবন্ধিত, তাদের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে কিন্তু আপিল চলছে। তো সে সময় কিন্তু প্রতীকটাও তারা হারায়, এরপরে বেশ কিছু পরে প্রতীকটাও হারায়। প্রতীক হারানোর বিষয়টা কিন্তু একটু অন্যরকম ছিল। সেইখানে সুপ্রিম কোর্টের একটা বডি বলে যে ঐতিহাসিকভাবেই হচ্ছে আদালতের চিহ্ন হচ্ছে দাঁড়িপাল্লা। আপনি জানেন যে জামায়াত ইসলামীর যে প্রতীক সেটি হচ্ছে দাঁড়িপাল্লা। জামায়াত ইসলামীরও এটা হচ্ছে একদম বহু বছরের প্রতীক। তাদেরও রাজনৈতিক যেই চিহ্ন বলি, চিহ্ন হিসেবে যদি আমি বলি, তার লোগোটার বাইরে বা তার নামের বাইরে যদি আরেকটা চিহ্ন বলি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। তো সেই সময় সুপ্রিম কোর্টের ওই বডি যখন এই নোটটা দেয়, সেই নোটের বেসিসে কিন্তু হচ্ছে তার দাঁড়িপাল্লা প্রতীকটি সে হারিয়েছিল। সো ওইটা নিয়ে তাদের লড়াই চলছে। এখন নিবন্ধন ফিরে পাওয়ার যে প্রশ্নটি সামনে এসেছে, তারা আপিল করছে। সেই আপিলের সাথে সাথে এই প্রতীক ফিরে পাওয়ার প্রসঙ্গটিও আসবে। এই বছরেই বিভিন্ন সময়ে বর্তমান যে জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দ, তারা বিভিন্ন সময় বলেছেন যে নিবন্ধন তারা পেলে প্রতীক সহই পাবেন বা সেই চেষ্টাটাই তারা করবেন। তো সেই জায়গাটা তাহলে হচ্ছে একরকম। এখন নৌকা প্রতীক, যেটা নৌকা প্রতীকটা আপনি জানেন যে এটা অনেক পুরনো প্রতীক। আওয়ামী লীগ বহু নির্বাচন এটার মধ্য দিয়ে করেছে, এমনকি যেই 70-এর নির্বাচন সেটাও হচ্ছে নৌকা প্রতীকে। সো সেই প্রতীকটা আসলে হচ্ছে প্রতীক চিরজীবনের জন্য সংরক্ষণের বিধান নেই, প্রতীকটা আলটিমেটলি ওপেন হয়ে গেল। এইটা আসলে নির্ভর করছে হচ্ছে মূলত নির্বাচন কমিশনের উপরে বা প্রশাসকদের উপরে, যে তারা আসলে এই প্রতীকটাকে সংরক্ষণ করবেন কিনা। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নামটা সংরক্ষিত থেকে যাচ্ছে, সেহেতু তার প্রতীকটাকে সংরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হবে কিনা। তো সেই জায়গাটা আসলে নির্বাচন কমিশনের বিবেচ্য বিষয় একেবারে। সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে যে আওয়ামী লীগ কি এই যে সিদ্ধান্তগুলো হয়েছে, একটা তো হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং আজকে যেটা হলো যে নিবন্ধন স্থগিত করা হলো, এটার বিরুদ্ধে কি তারা আপিল করতে পারবে? হ্যাঁ, আপিল করতে পারবে। নিবন্ধন বাতিলের জন্য তারা হচ্ছে তাদের পার্টির জায়গা থেকে হচ্ছে গিয়ে কোর্টে আপিল করতে হবে ফিরে পাওয়ার জন্য। এটা প্রথম হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আবেদনটা করতে হবে, সেইটার প্রেক্ষিতে হচ্ছে এটা কোর্ট পর্যন্ত হয়তো যাবে। তো কোর্টে এইটা নিয়ে শুনানির পরে হচ্ছে এই নিবন্ধন ফিরে পাওয়ার প্রক্রিয়াটা পাবে কিনা এটা। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগের সামনে আদৌ সেই রাস্তাটা আছে কিনা, কোশ্চেনটা এইখানে। কারণ হচ্ছে তাকে আমাদের যেই নিষেধাজ্ঞাটি এসেছে সেটা হচ্ছে কার্যক্রমে নিষেধাজ্ঞা। কার্যক্রমে নিষেধাজ্ঞার মধ্যে হচ্ছে তার যে কোনো অনলাইন অফলাইন যে কোনো পেরিফেরিতে তার কোনো প্রচার চলবে না, সমর্থন জানিয়ে কোনো কিছু চলবে না। এই যে বিষয়গুলো আছে, সেক্ষেত্রে আসলে এই আবেদনটি করতে যাওয়া, সেটা তো আসলে কোনো না কোনোভাবে হচ্ছে দলটির হয়ে আবেদন করা। তো সেইটাকে আসলে সমর্থন বা প্রচার বা এই কাঠামোর ভেতরে বিবেচনা করা হবে কিনা। যদি সেরকম কিছু থেকেও থাকে, আওয়ামী লীগের বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশনে আসলে এই আপিল করার জন্য কেউ সামনে আসবে কিনা, এটা আসলে খুব বড় প্রশ্ন। যে সে করার জন্য কোনো রাজনৈতিক নেতা, তার পার্টির কেউ যদি আসে, সেক্ষেত্রে সে এই অপরাধী হয়ে গ্রেপ্তারের শিকার হতে পারে। সুতরাং আপিলের সুযোগ আছে। সেই আপিলের সুযোগ, জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল 13 সালে, সেইটার আপিলের শুনানি তো এখনও চলছে, 25 সালেও চলছে। সো আপিলের সুযোগ থাকবেই। এইটা আসলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিভাবে কতটুকু কার্যকর করতে পারেন, কতটুকু যেতে পারেন, সেইটা আসলে সময় বলে দেবে আমাদেরকে। তবে একটা জিনিস কিন্তু মোটামুটি পরিষ্কার যে যদি নিবন্ধন থাকতো, সেক্ষেত্রেও তো আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ কি করতে পারতো না। এটা আসলে হচ্ছে যে যখন প্রচার, নির্বাচনের জন্য তো প্রচার একটা বড় বিষয়, আপনার ভোটারের কাছে যেতে হবে, এবং প্রচার চালানোই তো নিষিদ্ধ। মানে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রচার চালানো নিষিদ্ধ। তাহলে হচ্ছে সে যদি নিবন্ধন বাতিল নাও হতো, তাহলে এখন প্রধান উপদেষ্টার ভাষ্যমতে ডিসেম্বর টু আগামী জুনের মধ্যে এই টাইম ফ্রেমের ভেতরে নির্বাচন। তো বিচার, আইসিটির যে বিচার, সেই বিচার এত স্বল্প সময়ের ভেতরে তো আসলে সম্ভব না। আপনি সারা দেশে বিভিন্ন জায়গায় আসলে সহিংসতা হয়েছে, সেটার নামে হচ্ছে নানা মামলা হয়েছে। সেটার জন্য স্থানীয় নেতৃবৃন্দ থেকে শীর্ষ নেতৃবৃন্দ দলটির, তারা প্রত্যেকেই কোনো না কোনো কারো নামে শখানেক মামলা বা এরকম বেশ
কিছু মামলা, একটি দুটি নয়, অনেক মামলাই আছে। ফলে এই মামলাগুলো নিষ্পত্তি হয়ে একটা হচ্ছে সাধারণ কোর্টের মামলা নিষ্পত্তি হওয়া, আরেকটা হচ্ছে আইসিটিতে নিষ্পত্তি হওয়া, সময় সাপেক্ষ ব্যাপার। সো এই সময় সাপেক্ষ ব্যাপারটা আসলে জুনের মধ্যে, আমি যদি হাইয়েস্ট প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী হাইয়েস্ট টাইমলাইন যদি আমি ধরি জুন আগামী বছরের, তাহলে জুনের মধ্যে এটা সম্পন্ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেক্ষেত্রে নির্বাচন যদি জুনেও হয়, তাহলেও আসলে আওয়ামী লীগের পক্ষে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, প্রচারই চালানো সম্ভব না, সুতরাং নিবন্ধন বাতিল এইটার সাথে আসলে একটা যুক্ত করা কিছু একটা, এটার বাইরে তেমন কিছু না। এটার গত প্রজ্ঞাপনের মধ্য দিয়ে, নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যা ঘটে গেছে, এইটা আসলে বাকিটা এটার সাথে একটা জুড়ে দেওয়া একটা অংশ, এটা ওই নিষেধাজ্ঞার মধ্যেই ঘটে গেছে আসলে। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের কোনো সমর্থক হোক বা আওয়ামী লীগের কোনো কর্মী যারা আসলে হয়তো এই হত্যাকাণ্ডের সাথে বা এই জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার সাথে হয়তো যুক্ত ছিলেন না, তারা যদি নির্বাচন করতে চান, সেক্ষেত্রে স্বতন্ত্র নির্বাচনের একটা পথ তো থাকছে। স্বতন্ত্র নির্বাচনের পথ অবশ্যই, যেমনটা আমরা দেখেছি যে পাকিস্তানের ক্ষেত্রে আপনি দেখেছেন যে পাকিস্তানে ইমরান খানের দল যখন তার নিষিদ্ধ হলো, নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হলো, তখন কিন্তু সেই দলের অনেক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করে। স্বতন্ত্র নির্বাচন, সেই পথটা কি? সেই পথটা তো আসলে নাগরিক মাত্রই খোলা আছে। স্বতন্ত্র হিসেবে নির্বাচনের যেই কতগুলো শর্ত পালনের বিষয় আছে, ভোটারের এক ধরনের সমর্থনের বিষয় আছে, সেটা আদায় করে নিয়ে আবেদন করে সেই স্বতন্ত্র প্রার্থী। আমাদের এখানে নির্বাচনটা আসলে দুইটা বেসিস, একটা হচ্ছে দলীয়ভাবে মনোনয়ন নিয়ে যেতে হবে, অথবা হচ্ছে স্বতন্ত্র যেতে হবে। তো স্বতন্ত্রতে যে কেউ যেতে পারে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে সে তখন আর আওয়ামী লীগের বডি হিসেবে বা আওয়ামী লীগের পার্ট হিসেবে আসলে নির্বাচন করছে না, সেক্ষেত্রে আলাদা একজন প্রার্থী হিসেবে কাজ। অনেক ধন্যবাদ নেলসন, আপনার সাথে কাছ থেকে অনেকগুলো তথ্য জানলাম। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।